আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুন্দর এবং সুস্থ থাকেন। আমাদের এই বিপদের এই ক্রান্তিকাল সহজে অচিরেই কেটে যাবে। আমরা সহজে আমাদের কাজে ফিরতে পারবো। ক্লাসে আসবেন আপনারা, কলেজের ক্যাম্পাস মুখরিত হবে, সে আশায় কামনা করছি। আজকে আমরা নতুন চ্যাপ্টারে স্টার্ট করব, সেট থিওরি। সেট থিওরির ইম্পর্টেন্স যদি বলতে যাই তাহলে কতক্ষণ বলতে হবে সেটা আমি ধারণা করতে পারি না, কারণ খুবই খুবই ভাইটাল একটা থিওরি, ভাইটাল একটা পোর্শন গণিতের 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 আমরা জানি যে ফাংশন হচ্ছে গণিতের প্রাণ। ফাংশন কিন্তু এই সেট থিওরির উপর বেসিস করে ডেভেলপ করা হয়েছিল। আজকে লেকচার নাম্বার 15 এবং আমরা পড়ছিলাম আমাদের কোর্স ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স সেট থিওরি। সেট থিওরি পড়ার আগে আমরা তিনজন বিশেষ ব্যক্তিকে স্মরণ করব। নাম্বার 1, জর্জ ক্যান্টর, যাকে বলা হয় ফাদার অফ সেট থিওরি। রিচার্ড ডেডিকাইন্ড। নাম্বার 3, জন ভ্যান। এই সেট থিওরির কনসেপ্ট মোটামুটি স্টাবলিশ করেন জর্জ ক্যান্টর। এরপর রিচার্ড ডেডিকাইন্ড তারা এটা ডেভেলপ করেন। জন ভ্যান হচ্ছে সেট থিওরির সাথে জিওমেট্রির যে রিলেশন সেটা ডেভেলপ করেন জন ভ্যান। উনি একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান। এই তিনজন ব্যক্তির উপর আমরা বিশেষভাবে কৃতজ্ঞ সেট থিওরির জন্য। তো সেটের বিষয়টা আমরা পড়ে আসছি ক্লাস 8 থেকে। ক্লাস 8-এ পড়েছি, ক্লাস 9-এ পড়েছি, ইন্টারমিডিয়েটে পড়েছি। ইন্টারমিডিয়েটে আমাদের ছিল সেট থিওরি, সেট এবং ফাংশন একটা চ্যাপ্টার ছিল, ফাংশন ও ফাংশনের লেখচিত্র। সেখানে আমরা সেট দেখেছি। তো আমরা সেটের সংজ্ঞা থেকেই শুরু করতে হয় সাধারণত সেট থিওরি। সেট মানে হচ্ছে, বিশেষভাবে যদি বলি আমরা, সেট মানে হচ্ছে কোনো কিছুর সমাহার। এখন সেই সমাহারটা হতে হবে সুনির্দিষ্ট এবং সুসংজ্ঞায়িত। অর্থাৎ আমরা যেই জিনিসগুলোর সমাহার নিব, সেট নিব, সেই জিনিসগুলোকে সুসংজ্ঞায়িত হতে হবে, তাদের বৈজ্ঞানিক ভিত্তি থাকতে হবে। যেমন আমি যদি একটা সেট নেই, যে সেটের সদস্যরা হবে 3টা ভূত, তাহলে এটা সেট হবে না, কারণ আমরা জানি ভূতের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, অর্থাৎ সে সুসংজ্ঞায়িত নয়। এক্স্যাক্টলি যদি সুসংজ্ঞায়িত অবজেক্ট থাকে, তাদের যে কালেকশন, সেটাকেই আমরা সেট বলবো। যাই হোক, এই তিনজন ম্যাথমেটিশিয়ানের ব্যাপারে আমি একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, অ্যাসাইনমেন্ট আপনাদের। আপনারা এই তিনজন ম্যাথমেটিশিয়ানের উপরে 10 পেজ 10 পেজ একটা অ্যাসাইনমেন্ট আমাকে দিবেন। তাদের বায়োগ্রাফি, তাদের ওয়ার্কস, তাদের যে কাজকর্ম, তারা ম্যাথমেটিক্সে কী অবদান রেখেছে এবং তাদের বায়োগ্রাফি, তারা কোথায় জন্মগ্রহণ করেছেন, তাদের জন্মসাল, মৃত্যুসাল, এই জিনিসগুলো সিম্পলি 10টা পেজের মধ্যে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিবেন আপনারা জর্জ ক্যান্টর, রিচার্ড ডেডিকাইন্ড এবং জন ভ্যানের উপর। আচ্ছা, আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে সেট এবং তার সদস্য, সেট অ্যান্ড ইটস এলিমেন্ট। সেট অ্যান্ড ইটস এলিমেন্ট। আমরা জানি সেট হচ্ছে কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অবজেক্টস, সেটাকে আমরা সেট বলি, এবং সেটে যারা থাকে তাদেরকে সেটের সদস্য বলা হয়। সেটকে সাধারণত বড় হাতের অক্ষর দিয়ে টাইটেল করতে হয়, ক্যাপিটাল লেটারে টাইটেল করতে হয়, এবং আমরা জানি সেটের সদস্যগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করতে হয়, যেমন এক্স, ওয়াই, জেড। এইটা হচ্ছে একটা সেট যার সদস্য সংখ্যা হচ্ছে 3। এক্স, ওয়াই, জেড হচ্ছে তাদের সদস্য এবং এই সেটটার নাম হচ্ছে এ। সেটকে সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে টাইটেল দিতে হয় এবং তারকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার সদস্যগুলো লিখতে হয়। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সেটস। সেটের ক্যারেক্টারগুলো কি কি সেটা আপনারা বইয়ে আছে, এর আগেও পড়েছেন। আমি নতুন করে আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। আমি আপনাদের একটা সিকোয়েন্স দিয়ে দিচ্ছি কোনটা কিভাবে পড়তে হবে। এরপর হচ্ছে মেথডস অফ ডেসক্রাইবিং এ সেট। মেথড অফ ডেসক্রাইবিং এ সেট। একটা সেটকে কিভাবে আমরা ডেসক্রাইব করতে পারি। সাধারণত দুইটা পদ্ধতিতে আমরা একটা সেটকে
ডিসক্রাইব করতে পারি। নাম্বার 1 সেটা হচ্ছে রোস্টার মেথড। রোস্টার মেথড এটাকে বলা হয় টেবুলার মেথড, এটাকে আরো বলা হয় লিস্টিং মেথড। অর্থাৎ যদি কোনো সেটের এলিমেন্টসগুলো আমাদের এক্সপ্লিসিটলি দেওয়া থাকে, যদি সদস্যগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সদস্যগুলো সরাসরি দেওয়া থাকে, সেটাকে আমরা বলবো রোস্টার মেথড অথবা টেবুলার মেথড অথবা লিস্টিং মেথড। এই মেথডের সেটকে ডিসক্রাইব করতে হয়। এক্সাম্পল দিচ্ছি, এক্স 1 2 এ, এটা হচ্ছে একটা সেট, যার যে সেটটাকে আমরা এক্স বলবো তার সদস্য হচ্ছে 3টা, তারা হচ্ছে 1 2 এ, এবং এটাকে আমরা সরাসরি এই সদস্যগুলো বুঝতে পারছি যে এই সেটের সদস্য কারা কারা। এই যদি আমরা সরাসরি কোনো সেট দেখে তার সদস্যগুলো কারা এবং কয়টি সেটা বুঝতে পারি, তাহলে সেই মেথডটাকে আমরা বলবো রোস্টার মেথড অথবা টেবুলার মেথড অথবা লিস্টিং মেথড। নাম্বার টু রুল মেথড, সিলেক্টর মেথড, এবং এটাকে বলা হয় সেট বিল্ডার। সেটকে কিভাবে বিল্ডার মেথড, অর্থাৎ একটা সেটকে কিভাবে বিল্ড করতে হয়, আমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, কিছু ক্লু দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে সেটের এলিমেন্টসগুলো খুঁজে বের করতে হবে, অর্থাৎ সেটের এলিমেন্টসগুলো ডিরাইভ করতে হবে, যেটাকে বলা হচ্ছে রুল মেথড, সিলেক্টর মেথড অথবা সেট বিল্ডার মেথড। সেটকে বিল্ড করতে হয়। এখানে যেভাবে এক্সপ্লিসিটলি দেওয়া হয়েছে এক্স্যাক্টলি এখানে সেটাকে দেওয়া হবে না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি একটা সেট নিলাম বি, তার সদস্য সমূহ হচ্ছে এক্স, সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই সেটের সদস্য যারা তারা ন্যাচারাল নাম্বার হবে, অ্যান্ড এক্স স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল 20। তাদের বর্গ করলে তারা 20-এর বেশি হতে পারবে না। তাহলে আমরা দেখি এখানে আমাকে ক্লু দেওয়া হয়েছে, ইনফরমেশন দেওয়া হয়েছে, এর এলিমেন্টসগুলো কারা কারা সেটা দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে এর এলিমেন্টসগুলো হবে ন্যাচারাল নাম্বার এবং যা তাদের বর্গ 20-এর বেশি হতে পারবে না। আমাকে জাস্ট এক্স্যাক্টলি এরকম একটা ক্লু দেওয়া হবে, সেই ক্লু থেকে আমি তার এলিমেন্টসগুলো, সেটের এলিমেন্টসগুলো ডিরাইভ করব। আচ্ছা, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1 কে স্কোয়ার করলে 1 হয়, 20-র চেয়ে ছোট। 2 কে স্কোয়ার করলে 4 হয়, 20-র চেয়ে ছোট, নেওয়া যাবে। 3 কে স্কোয়ার করলে 9 হয়, 20-র চেয়ে ছোট, নেওয়া যাবে। 4 কে যদি স্কোয়ার করি 16 হয়, 20-র চেয়ে ছোট, নেওয়া যাবে। 5 কে যদি স্কোয়ার করি 25 হয়ে যায়, যেটা 20-কে এক্সিড করে, সুতরাং নেওয়া যাবে না। এই যে আমরা ডিরাইভ করলাম এলিমেন্টসগুলা, সদস্যগুলা কারা কারা হবে আমরা ডিরাইভ করলাম, এই যে পদ্ধতি ক্লু দিয়ে দেওয়া, সেটাকে আমরা বলছি রুল, সিলেক্টর অথবা সেট বিল্ডার মেথড। আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপর আমরা বেসিকগুলো আমি আপনাদের নোটস যেটা দিয়েছি সেখানে সিকোয়েন্স অনুযায়ী সেটের কোন কোন টপিক ধরে আমরা এগোবো আস্তে আস্তে সামনের দিকে, আমি সিকোয়েন্স হিসাবে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা বই আছে পড়ে নেবেন, অসংখ্য রেফারেন্স আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, গুগল আছে। আশা করি মনে হয় না কোনো জায়গায় আপনারা আটকাবেন। আপনারা শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি রিকমেন্ডেড রেফারেন্সগুলো নয়, এর বাইরেও আপনারা দেখতে পারবেন, যেখানেই পাবেন সেট রিলেটেড প্রবলেম, সেট রিলেটেড ডিসকাশন, সেখানে আপনারা পড়াশোনা করবেন এবং জানার চেষ্টা করবেন। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ সেট। আমরা যদি সেটের প্রথমে আমরা বলবো ফাইনাইট সেট। ফাইনাইট সেট অর্থাৎ যে সেটের এলিমেন্টসগুলোকে গণনা করা যাবে বা গোনা যায় বা বলা যাবে কয়টি আছে, সেটাকে আমরা ফাইনাইট সেট বলবো। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, 1 2 a b, এটা একটা ফাইনাইট সেট যার এলিমেন্টস হচ্ছে 4টা। নাম্বার 2 ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট হচ্ছে যে সেটের সদস্যগুলোকে গণনা করা যায় না, তাদেরকে ইনফাইনাইট সেট বলে। যেমন সেট অফ রিয়েল নাম্বারস, সেট অফ ন্যাচারাল নাম্বারস, সেট অফ ইন্টিজার্স, এগুলো হচ্ছে ইনফাইনাইট সেট। সিঙ্গেল টোন সেট, সিঙ্গেল টোন সেট, যে সেটে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে তাকে সিঙ্গেল টোন সেট বলবে। যেমন উদাহরণ আমরা দিতে পারি এক্স,
এটা একটা সিঙ্গেলটন সেট, যার সদস্য হচ্ছে শুধুমাত্র একটা। এরপর আমরা যেটা থাকবো সেটা হচ্ছে এমটি, নাল অর ভয়েড সেট। এমটি সেট অথবা নাল অথবা ভয়েড সেট। এমটি, নাল অর ভয়েড সেট, অর্থাৎ যে সেটে কোনো এলিমেন্টস নাই তাকে নাল সেট বলা হয়, এমটি সেট বলা হয়। এমটি সেটকে কীভাবে রাখি? দুইভাবে লেখা যায়, এভাবে এবং গ্রিক অ্যালফাবেট পাই দ্বারা, এই দুভাবে লেখা হয়। অনেকে ভুল করে এভাবে লেখে, এটা হচ্ছে ভুল, এভাবে লেখা যাবে না। হয় আপনি এটা দিবেন এমটি সেট, নতুবা এটা দিবেন, যে কোনো একটা দিলে আমরা বুঝতে পারবো এমটি সেট। এরপর আসা হচ্ছে ইকুয়াল সেট। দুইটা সেটের এলিমেন্টস সংখ্যা যদি সমান হয় এবং এলিমেন্টসগুলো যদি একই রকম হয় তাহলে সেটাকে ইকুয়াল সেট বলা হয়। নাম্বার 6, ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট, আমরা দুইটা সেট নিয়ে দেখি। x equals to y such that y belongs to natural number, y x such that x belongs to ন্যাচারাল নাম্বার। অর্থাৎ একই টাইপের এলিমেন্টস যদি দেওয়া থাকে, আমরা জানি এটাও একটা ইনফাইনাইট সেট, এটাও একটা ইনফাইনাইট সেট, তাহলে এই দুইটা সেটকে আমরা ইকুইভ্যালেন্ট সেট বলবো। এই দুইটা সেটকে আমরা ইকুইভ্যালেন্ট সেট বলবো। সাবসেট আমরা জানি কিভাবে করতে হয়, এরপরটা হচ্ছে সাবসেট। সাবসেট, এ যদি বি এর সাবসেট হয়, সাধারণত এ এবং এ ইজ এ সাবসেট অফ বি, এভাবে লেখা হয়। এই সাবসেট কনসেপ্ট আমরা কাজে লাগাবো দুইটা সেট কখন ইকুয়াল হয়, যখন তারা একটা আরেকটার সাবসেট হয়, দে আর সাবসেট টু ইচ আদার। যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন আমরা ওই সেট দুটাকে অবশ্যই আমরা ইকুয়াল লিখতে পারি। অর্থাৎ আমরা দুইটা সেট এ ইকুয়ালস টু বি হবে যদি এ বি এর সাবসেট হয় এবং বি এর সাবসেট হয়। এই দুইটা ক্রাইটেরিয়া যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে আমরা অবশ্যই বলতে পারি এ এবং বি ইকুয়াল সেট। এরপর আমরা আসবো পাওয়ার সেটে। আমি সিকোয়েন্স অনুযায়ী আপনাদেরকে বলে যাচ্ছি। পাওয়ার না, এরপর আসা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট হচ্ছে কোনো নন এমটি সেটের যতগুলো সাবসেট হবে তাদের নিয়ে যে সেট হয় সেটাকে হচ্ছে পাওয়ার সেট বলা হয়। যেমন a ইকুয়ালস টু এক্স ওয়াই, এটা একটা সেট, এটা নন এমটি সেট। প্রথম শর্ত হচ্ছে নন এমটি হতে হবে। তাহলে তার সেট সাবসেটগুলো কি? এক্স তার সাবসেট, ওয়াই তার সাবসেট, তারপর এক্স ওয়াই নিজেই নিজের সাবসেট এবং ফাঁকা সেট। এদেরকে নিয়ে যে কালেকশন, যে সেট না হয় সেটাকে পাওয়ার সেট বলা হয়। এবং পাওয়ার সেটের এলিমেন্টস বা সদস্যগুলো কতটা সেট হবে সেটার একটা ফর্মুলা আমাদের কাছে আছে, আর সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেট। অর্থাৎ এখানে হচ্ছে 2, এটা যদি আমরা খেয়াল করি এখানে n এর ভ্যালু 2 4, তাহলে এখানে 1 2 3 4 4টে এলিমেন্টস আমরা পাবো, 4টে এলিমেন্টস আমরা পাবো। এভাবে 2 টু দি পাওয়ার n দ্বারা ওই সেটটার এলিমেন্টসগুলো সম্পর্কে আমরা আইডিয়া পাবো এবং কতটি হবে সেটা আমরা বের করতে পারবো। এরপর হচ্ছে হ্যাশ ডায়াগ্রাম। হ্যাশ ডায়াগ্রাম হচ্ছে সেটকে, অর্থাৎ পাওয়ার সেটের সাবসেটগুলোকে জিওমেট্রিকভাবে রিপ্রেজেন্ট করা, সেটা হচ্ছে হ্যাশ ডায়াগ্রাম। আচ্ছা, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটকে আমরা কিভাবে লিখি? সাধারণত বড় হাতের ইউ দ্বারা। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যে সেট নিয়ে আলোচনা করব সেই আন্ডার কনসিডারেশন দ্যাট সেট, ওই সেটের সবচেয়ে বড় যে সেট হবে সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট ওই সেটের জন্য। ইউনিভার্সাল সেট, আমি একটা এক্সাম্পল দিতে পারি। সেটা হলো, আমি একটা সেট নিলাম এ, যে সেটের সদস্যরা হচ্ছে তেজগাঁও থানার যতগুলো চায়ের দোকান আছে তাদের। তাহলে এটা ইউনিভার্সাল সেট হবে, এই পৃথিবীতে যত চায়ের দোকান আছে তাদের যে সেট হবে সেটা হবে ইউনিভার্সাল সেট আন্ডার কনসিডারেশন, যেটা আমি তেজগাঁও এলাকার জন্য নিয়েছি তার ইউনিভার্সাল সেট হবে এটা। এক্স্যাক্টলি আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। একটা সেট নিলাম যে সেট হচ্ছে ঢাকা শহরের যত মুদির দোকান আছে তাদের সেট, তাহলে এই তার ইউনিভার্সাল সেট হবে পুরো পৃথিবীতে যতগুলো গ্রোসারি শপ আছে, মুদির দোকানগুলো আছে তাদের যে সেট হবে সেটা হবে তার ইউনিভার্সাল সেট। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন
ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সেটস, অর্থাৎ সেটকে যদি আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে যে ডায়াগ্রাম আমরা পাবো সেটাকে ভেন ডায়াগ্রাম বলে। সাধারণত এখানে ইউনিভার্সাল সেটকে বড় রেক্টেঙ্গেল দ্বারা এবং বাকি যে নন এমটি সেটগুলো থাকবে তাদেরকে আমরা বড় বৃত্ত দিয়ে আমরা প্লট করি, এটাকে বলা হয় ভেন ডায়াগ্রাম। ইউনিভার্সাল সেটকে রেক্টেঙ্গেল দ্বারা এবং বাকি সেটগুলোকে বৃত্ত দ্বারা রিপ্রেজেন্ট করে যে চিত্র বা যে অবয়ব তৈরি করা হয়, যে ডায়াগ্রাম তৈরি করা হয় সেটাকে বলছে ভেন ডায়াগ্রাম। এরপর আমাদের সেটের যে বেসিক অপারেশনগুলো, সেই অপারেশনগুলো সম্পর্কে আমরা একটু একটু করে জানব। প্রথমেই আসবে অপারেশন ইউনিয়ন অফ সেটস। দুইটা সেটের ইউনিয়নকে আমরা এভাবে লিখি, এই দুইটা সেটের ইউনিয়ন হচ্ছে এ ইউনিয়ন বি, তাদের সদস্য সংখ্যা হবে এক্স such that x belongs to A or x belongs to B or both। অর্থাৎ এ ইউনিয়ন বিতে ওই সমস্ত এলিমেন্টসগুলো থাকবে যারা হয় এতে থাকবে, নতুবা বিতে থাকবে, অথবা দুইটার মধ্যেই থাকবে। তাহলে তাদের এলিমেন্টসগুলো নিয়ে যে সেট হবে সেটা হবে তাদের ইউনিয়ন। এরপর আসবে দুইটা সেটের ইন্টারসেকশন। দুইটা সেটের ইন্টারসেকশনে ওই সমস্ত এলিমেন্টস থাকবে যারা এতেও থাকবে অ্যান্ড বিতেও থাকবে, অর্থাৎ কমন এলিমেন্টসগুলা। যদি দুইটা সেটের কমন এলিমেন্টসগুলো নিয়ে আমরা একটা সেট করি তাহলে সেটাকে বলবো এ ইন্টারসেকশন বি। এরপর হচ্ছে ডিসজয়েন্ট সেট। আমরা দুইটা সেটকে কখন ডিসজয়েন্ট বলবো? যদি তাদের ইন্টারসেকশন ফাঁকা সেট হয়, তখন আমরা এ এবং বিকে ডিসজয়েন্ট সেট বলবো। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট অফ সেটস। আচ্ছা, কোনো সেটকে যদি আমি এক্স নেই তার কমপ্লিমেন্টকে আমরা এক্স ড্যাশ অথবা এক্স টু দি পাওয়ার সি এক্স সি এভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ যদি ইউনিভার্সাল সেট থেকে কোনো সেটকে বাদ দেয় তাহলে তার কমপ্লিমেন্ট পাওয়া যাবে। সহজ কথায় আমরা যে সেট নিব আন্ডার কনসিডারেশন, ওই সেটের যে ইউনিভার্সাল সেট থাকবে সেটা থেকে যদি ডিফারেন্স নেই তাহলে যে সেট হবে সেটাকে তার কমপ্লিমেন্ট সেট বলা হবে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। এটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অনেক সময় এখান থেকে প্রতি বছরই প্রবলেম আসে, আমরা সেটা দেখেছি। আপনারা একটু প্রিভিয়াস বোর্ডের প্রবলেমগুলো যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে খুব ইজিলি সেটা দেখতে পারবেন। সিমেট্রিক ডিফারেন্স, আমরা দুইটা সেটের সিমেট্রিক ডিফারেন্সকে এভাবে লিখব, অর্থাৎ মাঝখানে একটা ট্রায়াঙ্গেল সিম্বল দিব, সেটা হচ্ছে এ এবং বি এর ডিফারেন্স ইউনিয়ন বি এবং এর ডিফারেন্স। এই যে দুইটা সেট থেকে একটা সেট থেকে আরেকটা ডিফারেন্সের যদি ইউনিয়ন করি তাহলে তাদের সিমেট্রিক ডিফারেন্স পাওয়া যাবে। আজকে এইটুকুই থাকলো আমাদের আলোচনার বিষয়। সেট থিওরির যে প্রিলিমিনারি ডেফিনেশনগুলো, বেসিক কনসেপ্টগুলো আমি আজকে আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সট দিন আমরা কিছু থিওরেম পড়বো, এরপর প্রবলেম সলভ করব। সেট থিওরিতে বেশি কিছু নেই, যারা ইন্টারমিডিয়েট এবং 9-10 সেট ভালো করে পড়েছেন এখনও সময় আছে, আপনারা বই ঘাটাঘাটি করেন এবং রেফারেন্সগুলো দেখার চেষ্টা করেন। আর আপনাদের হাতে মোবাইল আছে, যে কোনো সংজ্ঞা আপনারা যদি মোবাইলে সার্চ দেন অথবা গুগল দেখেন আপনারা বেটার ডেফিনেশন পেয়ে যাবেন। শুধু বইয়ের মতো লিখতে হবে নট নেসেসারি, অথবা আপনি নিজে যেটা বুঝেছেন সেটা আপনার ভাষায় আপনি লিখবেন। তো আজকে এ পর্যন্তই থাকুক। আমরা আজকে লেকচার নম্বর 15 দেখলাম, পরের দিন লেকচার নম্বর 16 হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।